কিভাবে পড়তে যাবেন বিদেশে জেনে নিন। ডিটেল বলে দিব আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে আপনাদের সাথে কথা বলার জন্য বসলাম। আমি আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা সকলের জন্যই খুব ইম্পর্টেন্ট, মানে উপযোগী কথা। বিশেষ করে যারা পড়তেছেন, মাস্টার্স শেষ করবেন, এখানে করার পরে ডক্টরেট করতে যাবেন বা অনার্সের পরে মাস্টার্স করতে চলে যাবেন বিদেশে, তাদের জন্য। তো আমি যেহেতু চারুশিল্পী, ওই জন্য আমি আমার বিষয়টা একটু প্রাধান্য দিয়ে কথা বলবো, কিন্তু বিষয়গুলো সবার জন্য একই। অন্যান্য বিষয়ে যারা পড়বেন তাদের জন্যই একই কথা। কিভাবে আপনি বিদেশে পড়তে চলে যাবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটু যতটা পারি কথা বলবো আপনাদের উপকারের জন্য। কেউ থাকলে একটু করতে পারেন, নক করতে পারেন যদি কেউ দেখে থাকেন। আর লাইভটা চলতেছে কিনা একটু দেখি। হ্যাঁ, লাইভটা চলতেছে। তো সাউন্ড কম এসে যায় মাঝে মাঝে, আপনারা কেউ থাকলে বলতে পারেন যে সাউন্ড কি পরিমাণ পাচ্ছেন। সরি। তো আমি তো ধরেন যে সময়টায় অস্ট্রেলিয়ায় চলে গেছি পড়তে, একেবারে নিজে নিজে গেছি। এটা একটা শুনলে কেমন যেন আপনার একটু আটকায় ওঠে না, মাথার মধ্যে লাগে না যে একা একা আবার কীভাবে একলা একলাই নিজে নিজে চলে যায় কারো হেল্প ছাড়া। আমি সেভাবেই গেছি, কারো হেল্প ছাড়া একেবারে নিজে নিজে সব কাজ করছি। তো ওই বিষয়টাই আমার যে চলে যাওয়ার বিষয়টা অস্ট্রেলিয়ায় পড়তে কিভাবে গেলাম সেটাই আপনাদেরকে তুলে ধরবো। তুলে ধরলে আপনারা আশা করি এই আমার এই পদ্ধতিতেই আপনারা এখনো চলে যেতে পারবেন বিদেশে যে কোনো জায়গায় পড়তে। তো বিষয়টা একেবারে আসলে নিজেরই করার কথা, কিন্তু একটা দালাল শ্রেণী তৈরি হয়েছে আমাদের মাঝখান দিয়ে, যে এই দালাল শ্রেণী আমাদের কাছ থেকে হুদাই টাকা হাতায় নেয়। মানে একটু ডেমরা ভাষায় বললাম আর কি, যে হুদাই টাকা নিয়ে নেয় আমাদের কাছ থেকে। তো যেই ভুলটা আমি এইবারও করছি, একটা ট্যুরিস্ট ভিসার জন্য এক ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম, হুদাই ঘাপলা হয়েছে, সেই জায়গায় আমি না যাই। তো আমি যে অস্ট্রেলিয়া যাওয়ার মতো যদি নিজে নিজেই সব কিছু করতাম, আসলে হাইকমিশনগুলা ওরা চায় যে একটা মানুষ নিজে নিজেই মুভ করুক, তাহলে তার যোগ্যতাটাও প্রকাশ পায় যে সে আসলে কতটা পারবে এবং সে ভালো মানুষ। আর এই যে দালালের মাধ্যমে ফিল আপ করলে বা ওরা যে কাজটা করে দেয়, ওই সময়ই এটা আসলে হাইকমিশনের ওইখানে যারা লোকজন থাকে তারা একটু মনে করে যে দুর্বল। তো যার জন্য নিজে নিজে আমি যেভাবে অস্ট্রেলিয়া গেছি সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি বলে দিব, একটু সহজ ভাষায় বলবো, বক্তৃতার মতো না। এই দেখেন না, সহজ ভাষায় বলতে চেষ্টা করতেছি। তো আমি অনেকে অনেকভাবে বিদেশে গেছে, কেউ ইন্ডিয়ায় গেছে, স্কলারশিপ পাইছে। সেগুলো আবার এই কারো দ্বারা স্কলারশিপ পাওয়া, আবার ধরেন ওই যোগ্যতাটার জন্য একটু বিশেষ কায়দা কানুন লাগে দেশের মানুষের। তো এগুলো আসলে বলতে এখন আর লজ্জা লাগে না, কারণ জীবন পার হয়ে যেতেছে। এগুলা সাধারণ মানুষের শোনাও দরকার যে এদেশের সব কিছু কীভাবে হয়। আমি গতকালকের ফুটেজে বলছি, বারবার না বলি, এখানে ওই যে ধাক্কা লাগে পিছন থেকে, কেউ না কেউ আপনাকে ধাক্কায় দিতে হবে। তো ওই ধাক্কাটা আসলে একটা হয়েছে যে আমরা এই ঢাকার অঞ্চলের মানুষ, অন্যান্য অঞ্চলের মানুষ যারা ঢাকা শহরে আসছে তাদের কাছে আমরা একটু অবহেলিত। তা আমি একটা কথা বারবার শুনছি বিভিন্ন জনের মুখ থেকে, যে তোমাদের তো ঢাকায় বাড়িঘর আছে, তোমরা কেন আসছো, কি করবা? মানে আমরা পড়াশোনা করব না, আমাদের কিছু লাগবে না, আমাদের চাকরি লাগবে না। ওই চাকরির ওইখানে ধরেন ইন্টারভিউ দিতে গেছি, সেখানেও ওই কথা শুনছি, তোমরা ঢাকায়, তোমাদের কি লাগবে, কিছুই লাগবে না, এরকম। তো এই যে ধরেন অবহেলিত কথাগুলা, এই যে ধরেন আমি বারবারই বলি, আইসা পড়ে যাক, সেই জায়গায় না যাই, মূল কথাটাই বলি। তো এই কারণে আমরা ওই যে স্কলারশিপ আসলে ধরতে পারি না। এবং রেজাল্টের কথা বলবেন, সেইখানেও আমি গতকালকে বলছি, এরকম ধাক্কাধাক্কির বিষয়টা লাগে। মানে কারো একেবারে প্রিয় ভাজন হইতে হয়, যেখানে আপনি বিচরণ করবেন সেই জায়গাটায় একেবারে অন্তর থেকে প্রিয় ভাজন হইতে হবে।
আপনি যতই তেল মারেন কাজ হয় না। তেল তাদেরই কাজ হয় যদি সে প্রিয় ভাজন হইতে পারে। তো এই প্রিয় ভাজন লাগে বিদেশে যাইতেও পড়তে, তাহলে আপনি স্কলারশিপ পাবেন। তো আপনি যতই ভালো কাজ করেন, ধরেন আমার বিষয়, আমি এই যে গতকালও বলছি যে সকাল থেকে একেবারে রাতের ধরেন ফিরছি স্টাডি তো করছি, আবার লাইব্রেরি ওয়ার্ক করছি, করার পরে রাতে ফিরছি, আবার সকালে গেছি। সেটা অস্ট্রেলিয়া যখন গেছি ওইখানেও আমি 24 আওয়ার অ্যাক্সেস ছিল আমার স্টুডিওতে। রাতে 2টা পর্যন্ত ওইখানে ওয়ার্ক করতাম, 2টার পরে আসতাম হলে, আইসা খায়া দেয়া আবার সকাল 8টায় সেমিনার ক্লাসে যাইতাম। তো এই যে ধরেন আমার একেবারে শনি শুক্র ধইরা ঈদের দিন ধইরা চারুকলার যে স্টাডি, তো এই দীর্ঘ 12 বছর, তাহলে আমি কি একটা জায়গায় যাইতে পারি না? একটা অবস্থান কি তৈরি হয় নাই আমার হাতের বা আমার মেধার? আর যে অর্ধেক করলো, 3 ভাগের 1 ভাগ করলো, সারা বছর ব্যানার লিখলো, তার চাইতে কি আমি একটু বেশি ভালো না? যাক, তো এই যে ধরেন এই যে ভালো না আবার ভালো মাঝামাঝি অবস্থানে যখন রাইখা দিছে, তখন আমি ধরেন আমার মাস্টার্স শুরু হবে না এরকম একটা সময়, তখন আমাদের সেশন জ্যাম ছিল অনেক। তো সেশন জ্যামের কারণে আমার চট করে মনে হলো, যেহেতু আপনার প্রি ডিগ্রি 2টাই আমার এই সেকেন্ড ক্লাস এসে গেছে, তা আমি তো কাজ ভালো করি, পড়াশুনো অনেক করতেছি, তাহলে কেন এই রেজাল্ট কেন এরকম হয়ে? এটা পরীক্ষা করার জন্য আমি অস্ট্রেলিয়া যাওয়ার নিয়ত করি। এবং নিয়ত করি তখন আমি এই যেহেতু এইখান থেকে স্কলারশিপগুলোতে ডাক পাওয়ার মতো না বা ডাক পাইতেছি না, তখন আমি স্কলারশিপের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখা শুরু করি। কারণ আমি তখন জানতে পারি যেভাবেই হোক যে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ অনেক সময় ছাত্রছাত্রী পায় না, ওগুলো পড়ে থাকে। তো এরকম, এবং ওই জায়গাগুলোতে ধরেন অনেক সময় গরিব ছাত্র নেয়, বা যার পড়াশোনার ইচ্ছা আছে, গবেষণা করার ইচ্ছা আছে, তারা আসতে পারতেছে না, তখন ওই জায়গাগুলো যদি চাই ইচ্ছা করে আপনি অ্যাপ্লাই করেন, অনেক সময় হয়ে যায় স্কলারশিপ। তো আমি এরকম একটা চিন্তা করে যে আমাকে একটু যোগ্যতাটা আমার যাচাই করতে হবে। আবার এইখানে ধরেন যারা জানে তাদের মুখ থেকে কথা বের করা অনেক কঠিন। দিছে কিছু তো দিছেই, না হলে বড় হইলাম কিভাবে? তারপরেও যে একেবারে আরো যে লাগবে, আপনার আরো লাগবে মেধা তৈরি করতে গেলে, আরো বড় হইতে হবে, সেই জায়গাগুলা খুব কঠিন পাওয়া। তো এইগুলো চিন্তা করে যে আমি তাহলে দেখি একটু অন্য দেশে গিয়ে গুরুদের একটু চেঞ্জ করে গুরু বদলাইলে যদি আমি কিছু কথা পাই। তো তখন আমি এই অস্ট্রেলিয়া যাওয়ার নিয়ত করছি। যে তা না, আমি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে লিখছি, আপনার জাপানে লিখছি, আরো বিভিন্ন দেশে লিখছি। আপনার লেখাটা কিভাবে শুরু হইলো গোড়ার দিক থেকে একটু বলি। তো যখন নিয়ত করে ফেলছি, তখন আমি কি করব, সরি গরম, কি করব কিভাবে কি করি, তখন তো আপনার নেট শুরু হয় নাই। এখন যে নেটে ধরেন টোকা দিলেই আপনি সবকিছু পেয়ে যাবেন, সেটা শুরু হয় নাই। তাহলে আমার তো ইউনিভার্সিটির ঠিকানাগুলো জোগাড় করতে হবে, ওটা মাথায় কাজ করতেছিল। তো কারো কাছে পরামর্শ একটু জিজ্ঞেস করছি যে ঠিকানা কিভাবে পাই। তো আমি পাইও গেছি, যে বলছে যে তুমি এমবিসিগুলোতে যাও, ওইখানে একটা লাইব্রেরির মতো থাকে, ওইখানে বেশ, তখন এটা এই সিস্টেমে ছিল যে ওইখানে বিভিন্ন ইউনিভার্সিটির ব্রুশিয়ারগুলো পাওয়া যায়। তখন তো নেট নাই, তো ব্রুশিয়ারগুলি পাওয়া যায়, ওই ব্রুশিয়ারে তুমি ঠিকানা পাইবা, এবং বিভিন্ন ইউনিভার্সিটির ওই যে ক্যাটালগ বলে আর কি, ব্রুশিয়ার বলে, ওগুলো পাওয়া যায়। তো ওইখানে তুমি গিয়া ঠিকানা সংগ্রহ করো। তো আমার এত সাহস হয় নাই তখন, সাহস করে এমবিসিগুলোতে ঢুকবো, ঢুকা ওই আপনার এই ঠিকানা নিয়ে আসবো। তো আমি করলাম কি, বুদ্ধি করে আপনার এই নীলক্ষেতে আর পল্টনে পুরানো যে বইয়ের দোকানগুলো আছে না, ওইখানে আমি এই প্রতিদিনই যাই এবং খুঁজি যে কোনো ইউনিভার্সিটির ব্রুশিয়ার পাওয়া যায় কিনা। তো ওইখান থেকে আমি পেয়েও গেছি। ওইখানে আমি এই যে ধরেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে আসছি, ওদের ব্রুশিয়ার পেয়ে গেছি 2-3টা। তারপরে ওই যে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির কথা বললাম, ওদের ব্রুশিয়ার পেয়ে গেছি।
জাপানে যেখানে লিখছিলাম ওই বুশিয়ারগুলো পেয়ে গেছি। লিডস ইউনিভার্সিটিতে লিখছিলাম আপনার ইংল্যান্ডে। লিডস একটা শহর আছে ইংল্যান্ডের কাছেই, ওই ইউনিভার্সিটিও খুব নামি দামি ইউনিভার্সিটি, লিডস ইউনিভার্সিটি। ওইখানে লিখছিলাম, ওরা লেখার পরে নতুন বুশিয়ার পাঠায় দিছে, একেবারে যেটা তাজা আর কি, চলবে ওইটা। ওই এই যেই বছরে যাব সেই বছরেরটা পাঠানোর পরে আমি এগুলা দেখা নিজেই ধরেন আগে বাংলায় ড্রাফট করছি চিঠি, করার পরে এগুলারে ইংরেজি করছি, ইংরেজি কইরা পাঠায় দিছি চিঠি এই জিপিইউ থেকে পাঠাইছি নিজ হাতে গিয়ে, যাতে ঠিক মতো চিঠিগুলো পৌঁছায়। ঠিক মতো পৌঁছাইছে এবং ওরা ব্রুশিয়ার পাঠাইছে, চিঠি লিখছে, বিভিন্ন রকমের ফর্ম পাঠাইছে, ভর্তির ফর্ম, ওগুলো ফিল আপ করছি, ফিল আপ করে দিছি। তো এই যে এই পদ্ধতিগুলোই কিন্তু এগুলো আপনারা বুঝে নেবেন। এখন যে সময়, তখন তো আমি ধরেন ফুটপাথ থেকে ব্রুশিয়ার খুঁজে পাইলাম। এখন যেটা করবেন, ধরেন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি শুধু লিখবেন, ঢুইকা লিখলেই আপনার দেখবেন যে সব আইসা পড়ছে, অস্ট্রেলিয়ান যত ইউনিভার্সিটি আছে সব আইসা পড়ছে। আমেরিকান ইউনিভার্সিটি, আর্ট ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির নাম লেখা, সাবজেক্ট লিখবেন আর্ট স্কুল, লিখলে আইসা পড়বে ডিপার্টমেন্টগুলো। ওই ডিপার্টমেন্টগুলো আর্ট স্কুলই বেশি বলে সব জায়গায়, তো ইনস্টিটিউটও বলে। ওরা যেহেতু সারা ওয়ার্ল্ডে আবার ইনস্টিটিউট লেখে জানছে, তখন আবার ব্রেকেটে, যেমন আমার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতেই আর্ট স্কুল লেখার পর আবার ব্রেকেটে ইনস্টিটিউট লেখা দিছে। এই যে সব ডিপার্টমেন্টে স্কুল বলে, ল স্কুল, ম্যাথ স্কুল, এরকম সব। তো পেয়ে যাবেন, পেয়ে গেলে ওইখানে ঠিকানা পেয়ে যাবেন, ফোন নাম্বার পেয়ে যাবেন, নেটে সংগ্রহ করে চিঠি লেখেন। এখন তো এক বসাতেই চিঠি লিখে ফেলতে পারবেন। ইংরেজি ভালো না জানলে আপনি বাংলায় লেখা টোকা দেন, হয়ে যাবে ইংরেজি। কত সহজ হয়েছে। আর আমাদের সময় তো অনেক কষ্ট করে এগুলোরে ডিকশনারি দেখে ওয়ার্ড, এত তো ইংরেজি আমরা বাংলাদেশের মানুষ পারি না, বুঝছেন না। তো ওই চেয়ার টেবিল শিখা রাখছি 200 বছরে, ঠিক আছে, কিন্তু একেবারে ইংরেজিতে জাহাজ হয়ে যাওয়া। আর আমাদের সময় হাই স্কুল প্রাইমারিতে যে টিচার ছিল রে ভাই, সেগুলো টের পাইছি অস্ট্রেলিয়া যাওয়ার পরে, যে এরা আসলে কি টিচার। এখন তো অনেক টিচার মারা গেছে, আবার এই টিচাররা শুনলে মাইন্ড করবে। তো ওই বই দেখে পইরা রিডিং পইরা যেটুকু পারছে সেটাই ইংরেজি পড়ানো। মূল যে ব্যাপারগুলা ইংরেজি পড়ার যে ইগুলা, যেমন আমি তখন অস্ট্রেলিয়া শুরু করছি, তখন বুঝছি আসলে ইংরেজি কেমনে শিখতে হয়। তো এই যে ধরা পড়ছে যে আসলে কি বিষয়গুলা কি, বাংলাদেশের মানুষ ইংরেজি কেমনে পড়াইতেছে। ইংরেজি টিচারই নাই এই দেশে, আপনি পড়বেন কি। আমি শেষ পর্যন্ত গিয়ে টিচার পাইছি ঢাকা কলেজে, এক ভদ্র মহিলা, যখন ওই যে আপনার ওপেন ইউনিভার্সিটি ক্লাস করতেছিলাম কোর্স, তখন পাইছি। আরেকজন পাইছি কবি নজরুল কলেজে ইংরেজি টিচার। ওরা হলো টিচার, এদেরকে আমি এখনো শ্রদ্ধা করি, সম্মান করি। বিকন একাডেমিতে পাইছি আমার নামে এক শিহাব ভাই, শাহাবুদ্দিন, তাদের কাছে পড়ছি এখানে বাংলাদেশ থাকতে। তো এই যে ধরেন এইখানেও পড়লাম, ওরা টিচার, ওরা ইংরেজি টিচার। ওই ইংরেজি টিচার আমার স্কুলে, এই প্রাইমারি স্কুলে, হাই স্কুলে কোথায় পাবো। তো ইংরেজি কিভাবে শিখতে হবে সেটাই তো এখানে শিখায় না কেউ। তো যাই হোক, কথাগুলো আইসা পরে এই প্রসঙ্গে, তো সেগুলো দিন পার হয়ে গেছে। আবার এখন তো নেটের যুগ, এখন বাংলাদেশের মানুষের ইংরেজি এমনি ভালো হয়ে গেছে। আমি দেখছি যে একেবারে স্কুলে যায় না, রিক্সাওয়ালা, এই সেই অমুক সমুক যা আছে সব এখন ইংরেজি পারে, বুঝছেন না। তো ওই স্টাইলি লেখেন, একবারে কথ্য ইংরেজির মতো যা পারেন লেখেন, লিখলে দেখবেন ওরা ভালোভাবে উত্তর দেয়। তো আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি কেন গেলাম, আমি দেখছি যে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, জাপানের ইউনিভার্সিটিগুলা, লিডস ইউনিভার্সিটিগুলা, ওদের সবার চাইতে এই ইউনিভার্সিটিটা উত্তর ভালো দিতেছে। এবং তখন 15 দিন লাগে একটা চিঠি যাইতে, 1 মাসে আসে যাওয়া আসা। তারপরে ওদের এইগুলা বিহেভগুলো আমার কাছে সুন্দর মনে হইতেছিল। ও যাওয়ার পরে তাই পাইছি, সেগুলো পরে বলবো। তো দেখলাম যে ওরা সুন্দরই করে। তারপরে লিডস ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে টিউশন ফিও এখানে কম ছিল আমার একটু। তারপরে আমি এখানে $14,000 দিছি, থাকার টাকাটা স্কলারশিপ পাইছিলাম। তো এই যে ধরেন আপনার যাইতে হবে, তো আমি যে থাকার টাকাটা স্কলারশিপ পাবো, আবার একবার ভিসা লাগানোর জন্য আমাকে টাকা দিছে ইউনিভার্সিটি, ওর নাকি রেকর্ড আমার। ওই ইউনিভার্সিটি কোথাও কোনোদিন কোনো স্টুডেন্টকে ভিসা লাগানোর জন্য টাকা দেয় নাই, আমাকে দিছে। ইংরেজি পড়ার জন্য অর্ধেক টাকা দিয়ে দিছে ডিরেক্টর আমাকে। তো এই যে ধরেন এই যে টাকাগুলো পাইছি, না গেলে তো পাইতাম না। তো এখান থেকে আমি
চিঠি লিখলাম, চিঠির উত্তর আসতো। তো এইভাবে আমি প্রথম স্কলারশিপের জন্য সবগুলোতেই অ্যাপ্লাই করলাম। তো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম, প্রতিটা ইউনিভার্সিটি বলে দিল, ওরা খুব সফট ভাষায় লেখে, আপনাকে এই যে চট করে বলে দিবে না যে আপনি একেবারে খারাপ ছাত্র। তো আমার তো এখানে তখন আমি মাস্টার্সের জন্য চেষ্টা করতেছিলাম, তখন এই আবার আমাদের এখানে মাস্টার্স শুরু হয়ে গেল, মাস্টার্স এখানে আমি ফার্স্ট পার্ট করতেছিলাম, এর মধ্যে আবার এই চেষ্টাগুলো চালাতেছিলাম। তো একটা পর্যায়ে আমার কাজ এমন হয়ে গেল যে আমি ওই যে বাংলাদেশের যে দুইটা ল্যান্ডস্কেপ আর কম্পোজিশন আপনার ধরে কাজ করতে হয়, দুইটা বিষয় নিয়ে এখানে ওই আপনার একটা হলো ফিগার পেন্টিং আর একটা ল্যান্ডস্কেপ, এই দুইটা হলো দুইটা থেকে আপনি অ্যাবস্ট্রাক্ট বানাইবেন। তো এই দুইটা ধরে যে কাজ করতে হয়, ওইটার বাইরে আমি চামে কিছু কাজ করতাম বিকালে যখন ধরেন স্যারদের ডাকতাম না বা স্যাররা আসবে না এরকম একটা টাইমে একটু অ্যাডভান্স কাজ করতাম, যেটা ওই যে নন ফিগারেটিভ বলে আর কি, ধরেন কিবরিয়া স্যারে ফলো করে সোজা হিসাব। তো ওই কাজগুলো আমার আগায় গেছিল। তখনই আমি মিনিয়েচারে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে গেলাম, ওইখানে পাকিস্তানি আর বিভিন্ন দেশের জাজরা ছিল, যার জন্য পেয়ে গেছি। তো অ্যাবস্ট্রাক্ট ক্যাটাগরিতে যখন পুরস্কার পাইছি তখন আর একটু সাহস বাড়ছে। ওই ব্রুশিয়ারের মধ্যে আমার অস্ট্রেলিয়া যে পাঠাইছি বা ক্যালিফোর্নিয়া, জাপানে, আমার ওই আপগ্রেড কাজগুলা ছিল ওইখানে। তো কাজেও আমি আগায় গেছি, যেহেতু কাজে আগায় গেছি, কাজ সবার পছন্দ হইতেছে দেখছি বিদেশে, তখন আমার একটু সাহস বেড়ে গেছে আরো। তো ওইখানে যে আপনার চট করে যে বলে দিবে যে এই তুই সেকেন্ড ক্লাস, তোর হবে না, এরকম না। তো ওরা ওই যে স্কলারশিপগুলো না করছে সেটা খুব সফটভাবে না করছে, যে ঠিক আছে তুমি পাওয়ার মতো, কিন্তু আমাদের এখন পথ ফিল আপ হয়ে গেছে, জায়গা ফিল আপ হয়ে গেছে, যার জন্য তুমি আবার চেষ্টা করো, পরের বছর আবার লিখো, এরকম। তো এইখানে যখন আমি দেখলাম যে টিউশন ফি এখানে কম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তারপর ইউনিভার্সিটিটাও ভালো, সারা ওয়ার্ল্ড দেখলাম যে 5-এর মধ্যে থাকে, 5 থেকে 8। তো আমি তখন এখানে বাবা বলল যে তুমি তাহলে চলে যাও। ওরা আমাকে দেখলাম সব ইউনিভার্সিটি না করছে, এর মধ্যে এরা I-20 পাঠায় দিছে যে তুমি সেলফ ফিন্যান্সে আইসা পড়ো, এই টাকা জমা দাও, তুমি দিয়া আমাদের এখানে আইসা পড়ো, বাকিটা পরে দেখবো, এরকম বলে দিচ্ছে। তো এটাতে বাবাকে দেখাইলাম, বাবা বললো যে তাহলে তো চলে যান, আমি টাকা দিব। তখন বাবা রাজি হইল। টাকাটা জমা দিবেন কিভাবে? আপনার জনতা ব্যাংকে যাবেন, ওই দিলখুশা শাখায়, কর্পোরেট শাখা আছে, ওইখানে গিয়া আপনার একেবারে এই বঙ্গভবন ঘেঁষা যে এটা আপনার জনতা ব্যাংক, সেখান থেকে টাকা পাঠাইতে হয়। আপনার সোনালী ব্যাংকে চলে যাবেন, গিয়া ওইখান থেকে আপনি ইউনিভার্সিটিতে চিঠি লিখবেন। তো ওরাই লিখবে আপনার কি কি দরকার, কি ব্রুশিয়ারটা কিভাবে বানাবেন, আরো কি কি কাগজপত্র দিতে হবে, ওরাই লিখবে। আপনার যদি কোনো সার্টিফিকেটগুলো বাংলায় থাকে, SSC SSC, সেগুলোর ইংরেজি করাই নেবেন। ইংরেজিটা কোথায় করাইবেন? দৈনিক বাংলার মোড়ে ইংরেজি করার জায়গা আছে, ওইখানে গিয়ে কোন একটা প্রতিষ্ঠানে ওই নোটারি পাবলিক লাল এরকম সিল টিল দিয়ে আপনার ইংরেজি বানাই দিবে, ওগুলো জমা দিতে হয়, বিদেশের ইউনিভার্সিটিতে পাঠাইতে হয়। তো পাঠানোর পরে আপনার I-20 পাঠাই দিবে, এবং ওই যে সবকিছু ওইখানে থাকবে, একটা ব্রুশিয়ার পাঠাবে, ওইখানে আপনার এই টিউশন ফি লেখা থাকবে। সেই টিউশন ফিটা আপনি নিজ হাতে গিয়া জমা দিবেন, কোনো কারো কাছে দিবেন না। জনতা ব্যাংকে গিয়া নিজ হাতে জমা দিবেন। ইউনিভার্সিটির ওইখানে ব্যাংকের ঠিকানা থাকে, ওই ব্যাংকের ঠিকানায় আপনি এখান থেকে ড্রাফট করে আপনার পাঠায় দিবেন। স্কাইনেট আছে, তারপরে এরকম আরো প্রতিষ্ঠান আছে বিদেশে চিঠি পাঠানোর, ওইটা দিয়ে আপনার ওই ড্রাফটটা পাঠায় দিবেন চিঠিতে। তো চিঠিতে চলে গেলে হার্ড কপি লাগে, ইউনিভার্সিটিতে ভর্তি হইতে সফট কপির সাথে সাথে এখন হার্ড কপি লাগে। এখন আবার ওই যে পদ্ধতিও আছে, চট করে আপনি পাঠায় দিতে পারবেন। এখান থেকে আপনার নেট পদ্ধতিতে টাকাটা আপনার ওইখানে অ্যাকাউন্টে চলে যাবে। তো তার চাইতে যদি আপনি ড্রাফট করে পাঠান সেটাও ভালো, কারণ আপনার কাছে একটা প্রমাণ থাকলো, এই ফটোকপি রেখে দিলেন। তো এটা ধরেন ভালো প্রতিষ্ঠান দেখা, যারা চিঠিপত্র মিস করে না, ওইরকম প্রতিষ্ঠানে দিয়ে দিবেন। তো দিয়ে দিলে আপনার চিঠিটা চলে যাবে এখানে। আমি স্কাইনেট দিয়ে পাঠিয়েছিলাম, এখন স্কাইনেট আসছে কিনা নাকি চলে গেছে। তো এখন ওই যে লাল রঙের কি একটা লেখা থাকে, লেখাটার নামটা এখন মনে হচ্ছে না। তো ওই প্রতিষ্ঠান দিয়ে আপনার বিদেশে পাঠিয়ে দিলেন, বা জিপিউ থেকে পাঠালে মিস হওয়ার সম্ভাবনা থাকে। আমার মিস হয়েছে, আমি সেটা বলতেছি একটু পরে।
তো এই যে পাঠাই দিলেন, ড্রাফটটা চলে গেল। ড্রাফটটা চলে গেলে আপনি ওইখানে মোটামুটি ধরেন ভর্তি রেডি আপনার। যেহেতু আপনার I-20 পেয়ে গেছেন, I-20টা ওরা হলো আপনার এই টিউশন ফিটা পাঠানোর পরে পাঠায়, যেটা একদম মূল, যেটা দিয়ে আপনি ভিসা লাগাবেন। তো এই I-20টা তখন আসবে। তো আমার এই I-20 আসার সময় তখন ওরা পাঠাইছে জিপিউর আন্ডারে, আর জিপিউর আন্ডারে তো চিঠি আসতে হবে। ওরা এত টাকা খরচ করতে চায় না, যেহেতু নর্মাল ডাকে ওরা ওইখান থেকে পাঠায়, ওইটা আমাদের জিপিউ হয়ে আসে। তো ওরা ওদের কাছে আমি একদিন ফোন করছিলাম, ওরা বলছে যে তোমার I-20 পাঠাই দিছি। পাঠানোর পরে আমি অপেক্ষা করতেছি, সাহস করে ফোনও করবেন, মানে ফোন করলে ওরা কথাবার্তা বলবে, এরকম আমি করছি সেই সময়ই। তো ওরা বলছে যে তোমার I-20 পাঠাই দিছি, মানে একদম মূল, যেটা ভিসার জন্য আমি দাঁড়াবো সেই কাগজটা। এটা জিপিউ থেকে আর আসে না, আসে না, আসে না, আসে না, আসে না, 2-3 মাস হয়ে গেছে। তার মানে এখান থেকে কেউ মাইরা দিছে, বুঝছেন, জিপিউ থেকে। তো এই যে ধরেন এগুলো করে আমাদের লোকজন, তারপরে এগুলো বলতে গেলে আবার সমস্যা, বলতে গেলে আবার টার্গেট করে রাখবে, বুঝছেন না, যে ওরা আরো ধর, এরকম। তো এত অন্যায় হচ্ছে, তার মধ্যে এগুলো যদি বলা যাবে না, একদম বলতে গেলে আবার মুখে আটকায়, যেখানে আটকায় আমার। জিপিউ থেকে চিঠি আর পাইলাম না। পরে আমি ওদেরকে ফোন করলাম যে আমি তখন আমাদের এদিকে কোথাও নাই, ফ্যাক্সের দোকান নাই, সেই আপনার দৈনিক বাংলার মোড়ে ওইখানে একটা দোকানে আমি বসে থাকলাম, ওদের ফ্যাক্সের মেশিন আছে, ওদের ওইখান থেকে আমি কথা বললাম যে আমি এখন বসা আছি, তোমরা এই এখনই পাঠাও, এইখানে একটা ফ্যাক্স কপি দাও আমাকে, আরেকটা হাই কমিশনে পাঠাও। ওরা আবার বলার সাথে সাথে একটা আমি ওইখান থেকে পেয়ে গেছি বসে বসে, আরেকটা হাই কমিশনে পাঠাইছে। এবং হাই কমিশনে আমি বলে দাও যে জিপিউ থেকে এই স্টুডেন্টের ওদের দেশের ডাক বিভাগ চিঠি হারাইছে বা চুরি করে নিছে, সোজা আমি বলে দিয়েছি চুরি করে নিয়ে নিছে, এইটা নিয়ে কেউ আসলে যেন তাকে আটকায় হাই কমিশনে। তো এই বলে দিয়ে আমি বিপদ মুক্ত হয়েছি। না তো ওই কাগজ নিয়ে আমার বদলে আরেকজন যেত এখানে, বুঝছেন না, এগুলো হয়েছে বাংলাদেশে, সবাই জানে। তো পরে আমি সাথে সাথে পাইলাম, ওইটা আবার ফটোকপি করলাম, ফ্যাক্সের তো কালি মুছে যায় জানেনি, ওইটার কয়েকটা ফটোকপি করে ফেললাম। ফটোকপি করে নিয়ে আমি পরের দিনই হাই কমিশনে চলে গেলাম কথা বলতে। এবং ওইখানে গিয়ে আমি এইগুলি কথা বইলাই, কাগজপত্র তখন তো জমা ধরেন দেওয়াই, তো ওই কাগজটা আমার জমা দিতে হবে। তো এখন তখন ওই কাগজটা ওদেরকে দিয়ে দিলাম, ওর তো আগেই পেয়ে গেছে এবং আমার ফাইলে ঢুকায় ফেলছে। তো এই ধরেন এইগুলো সাহস করে এই কাজগুলো করছি আমি একাই। তো এরপরে কয়েকদিন পরে ধরেন আমার একেবারে এই ভিসা হয়ে গেছে, এখানে ভিসা ইন্টারভিউ নিচ্ছে তারা। তো তখন এখানে আমি দাউদ সাহেব নামে এক ভদ্রলোক ছিল, সে আবার আমাদের এই স্যারদের বন্ধু ছিল। তো ওই স্যারদের কাছে জিজ্ঞেস করছে আমার সম্বন্ধে, স্যাররা ভালো বলছে, আবার কোন স্যাররা জিজ্ঞেস করছে সেটাও আমাকে বলছে। তো বলার পরে আমি জানতে পারলাম যে ওই স্যার আমাকে ভালো বলছে। তো তখনই আমি বুঝছি যে ভিসা দিবে, যেহেতু স্যাররা ভালো বলে দিছে। তো তখন বলছে যে ঠিক আপনাকে পাঠাবো অস্ট্রেলিয়ায়, আপনি অস্ট্রেলিয়ায় কিন্তু থাকবেন না, আয়সা করবেন কিন্তু পইরা, এরকম বলতেছিল দাউদ সাহেব। তারপর কয়েকদিন পরে আমি গেলাম, ভিসা দিয়ে দিল আমাকে, পাসপোর্টটা দিয়ে দিল। তো যা যা জিজ্ঞেস করছে আমি বলছি, সোজা সবটা উত্তর দিছি। আমি যে কিরকম ছিলাম এটা চারুকলায় বড় ভাইদের বা যারা ছোটরা চিন্তা জিজ্ঞেস করলে বুঝবেন, সহজ সরল, সবসময় আমি সোজা পথে চলি, কোনো মিশা কথা নাই, যা হইতেছে জীবনে তাই। তো এই যে ধরেন ভিসাটা পেয়ে গেলাম, পাওয়ার পরে এখন টিকিট কিভাবে কাটবো, টিকিট কাটার জন্য চলে গেলাম আপনার এই ইয়েতে, এই খবর নিলাম যে কোন এয়ারওয়েজ যায়। তো ওইখানে আপনার এই কি বলে গুলশান 2 নম্বর মোড়ে ওইখানে আপনার থাই এয়ারওয়েজ, ওইখানে গেলাম। থাই এয়ারওয়েজের অফিসে চলে গেলাম উপরে, সাহস করে নিজে গিয়ে ওইখানে জিজ্ঞেস করলাম। বললো যে 32,000 টাকা আপনি নিলে, আর যদি কোনো এজেন্টকে নিয়ে আসেন, এজেন্ট নিলে এজেন্টের কাছ থেকে আমরা রাখি 23,000 টাকা, 22,000 টাকা। আর আপনি যদি এজেন্টকে 1,000 টাকা দিয়ে দেন তাইলে হয়ে গেল, আর যদি আপনি নিজে নেন 27,000 টাকা লাগবে। তো এই হইলো। পরে আমি কি করলাম, লিঙ্কার্স ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠান ছিল এই দেশে, ওই ভাইকে, আবার যাত্রাবাড়ির আমাদের এদিকের চিনি, ওই ভাইকে গিয়ে বললাম যে ভাই
আপনার এরকম একটা কাজ দিয়ে 1,000 টাকা নিয়ে নেন আমার কাছ থেকে, 22,000 টাকার টিকিটটা আমাকে আয়না দিবেন। কয় আমি তো টিকিটের কাজটা করি না, আমার আরেক বন্ধু আছে, সে আবার পরিবাগে, মানে আমাদের কাছাকাছি পরিবাগে ইয়েতে বসে, তো ওখানে ওনার অফিস আছে, ওই অফিসে যান। তো গেলাম, পরে উনি আমার সাথে গেল, একটা সিএনজি ভাড়া নিলাম, আমি ভাড়া দিলাম, গিয়ে অফিসে ওইখানে গেলাম, সে টিকিট নিল, টিকিটটা আমার হাতে দিয়ে দিল, আমি তাকে ওই যে 22,000 টাকা টিকিট নিল আমার সামনেই, আমি তাকে আবার 1,000 টাকা দিয়ে দিলাম। তো এরকম তো হয়ে গেল টিকিট। তারপর আর কি চলে গেলাম ওইখানে পড়তে। তো পরের গল্পগুলো পরে বলবো, ওইখানে যাওয়ার পরে কি হইল। তো এই যে ধরেন যেই গল্পটুকু শুনলেন, তো আপনারা সাহস করে অ্যাপ্লাই করে ফেলবেন এইভাবেই। এখন নেটে খালি শুধু দেশ লেখা যদি লেখেন যে জাপানের ইউনিভার্সিটি লিখলে দেখবেন সব ইউনিভার্সিটি এসে পড়ছে। যদি যেই সাবজেক্ট হয় সাবজেক্ট লিখবেন, লিখলে এসে পড়ছে, ঠিকানা এসে পড়বে, ওই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করে দিবেন এবং সব নিজে করবেন, কোনো কিছু কাউকে দিয়ে করাবেন না, তাহলে আপনার হয়ে যাবে, বুঝছেন না। আমি তখন যেই লেখা, যেই ধরেন চারুকলায় ছিলাম, তারপরে দেখেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার ওইখানে যে দাউদ সাহেব, ধরেন আমি গিয়া সাহস করে স্মার্টলি কথা বলছি, ইংরেজিতে বলতে হবে না, বাংলায় কথা বললেই চলে, সব হাই কমিশনে মানুষ আছে, বাংলা বুঝে ওরা। তো দু একটা ইংরেজি বললেন, ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো আমাদের দেশে যেমন একেবারে দেখবেন আপনার নিজের বন্ধু, এই তোর ইংরেজিটা হয় নাই রে, আমার মনে আছে আমি একবার টিএসসি বলছি, তো এইভাবেই বলছি। এবার আমার এক বান্ধবী বলতেছে, এই তোর টিএসসি উচ্চারণ হয় না রে, তার মনে মনে কই তুই কি জানোস কসুডা, আবার আমারে ভুল ধরস। আমি আর কিছু বলি না, তখন প্রতিবাদ করি নাই, কারণ প্রতিবাদ করতে গেলে তো ঝামেলা মানুষের সাথে। তো এরকম আপনার ভুল ধরার মানুষের অভাব নাই, বুঝছেন। আর বিদেশিরা কি মনে করে আপনি ইংরেজি কথা বলতে পারছেন, এটা একটা অনেক অনেক কিছু। এক ভাষাভাষী মানুষের আরেকটা ভাষায় কথা বলতেছে, এইটা অনেক কিছু, মানে আপনার 2-4টা কি ভুল হইলো না হইলো, এটা ওরা এত কিছু করে না। এই ধরাধরিটা আমাদের এখানে না যাই নাই, ভুল ধরে। তো এইগুলার কোনো কিছু পাত্তা দিবেন না, কে ভুল ধরলো কি করলো এগুলোর পাত্তা দিবেন না। এটা ভুল হবেই, বড় বড় লেখকদের ভুল হয়েছে, প্রুফ রাইটার পথটা এমনি তৈরি হয় না, আবার আরেকজনের দেখতে হয়, আরেকজনের চোখে পড়ে বানান ভুলটা। তো এই ধরেন যত বড় বড় লেখকই হোক, ওই গুছু 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 দিয়ে ছবি বানায় ফেলছে, গল্পটা শুনেন নাই। তো এই ভুলেরে আপনারা দিবেন, মানে ভুল দ্বারা ধরে ওরা আসলে মানুষই না, ওরা হলো মানুষের পিছনে টানা লোকজন। সাহস করে যাবেন। এই যে টিকিটটা দেখছেন আমি কাটছি, তারপরে বিমানবন্দরে গেছি আমি একাই, আমার এখানে ফ্যামিলি নিয়ে গিয়া ওইখান থেকে বিমানে চড়ে গেছি গা। যাওয়ার পরে ওইখানে গিয়া ধরেন ইয়েতে নামছি, ওই থাইল্যান্ড থেকে আবার ওই দিকে চলে গেছি, বুঝছেন না, একেবারে সিডনি বিমানবন্দরে। এই তো ধরেন অস্ট্রেলিয়া যাওয়া হয়ে গেল। তা আপনারা সাহস করে কাজগুলো করেন। এখন আমি তো চারুকলায় পড়ছি, ওই ইউনিভার্সিটিতে সব সাবজেক্টই থাকে, বুঝছেন না। একটা ইউনিভার্সিটিতে, আমাদের এই ঢাকা ইউনিভার্সিটিতে বেশি বেশি সাবজেক্ট সব জায়গায়। তো ভয় পাওয়ার কিছু নাই, টোকা দিলেই সাবজেক্ট পাবেন। আর ভালো ইউনিভার্সিটি ভালো দেখে আবার ভয় পাবেন না। ইউনিভার্সিটি ভালো হইলেই ভালো, ভালো মানে কি সব দিকে ভালো, কোনো মিসবিহেভ পাবেন না, ব্যবহারে পাবেন না, আপনার সব কিছু এডুকেশনে কোনো জায়গায় ঘাপলা পাবেন না। আর এই যে ছোটোখাটো ইউনিভার্সিটি হলে ঘাপলা আছে। বাংলাদেশে যেমন এই যে ধরেন ব্যাঙের ছাতার মতো ইউনিভার্সিটি হয়েছে কাগজ বেচার জন্য, এরকম আছে বিদেশেও। আমাদের তো কেউ কেউ গিয়া নাকি ইউনিভার্সিটি খুঁজে পায় নাই, ইউনিভার্সিটি নাম লেখা এতে সবকিছু নিচ্ছে, এরকম কার বক্কর চক্কর কারে দিয়ে গেছে, গিয়া ইউনিভার্সিটি খুঁজে পায় না, ফিরে আইছে কয়েকদিন থেকে এরকম। তো ভালো ইউনিভার্সিটি পছন্দ করবেন এবং সাহস করে এখানে লিখবেন। আপনি অক্সফোর্ডে লেখেন, হার্ভার্ডে লেখেন, হয়ে যাবে, বুঝছেন না। সবারই ছাত্র দরকার আছে, এত ছাত্র হয় না কোনো দেশেই, এত মানুষ পড়াশোনা করে না আমাদের যেরকম করতেছি এখন। আমাদের লোক তো সব শিক্ষিত হয়ে যাচ্ছে, বুঝছেন না। অস্ট্রেলিয়া দেখেছি আপনার যদি 5টা ছেলে হয়, একটারে ইউনিভার্সিটি পর্যন্ত পাঠায়, আর বাকিগুলো ধরেন কাঠমিস্ত্রি, এই মিস্ত্রি সেই মিস্ত্রি বানায় ফেলে। কারণ কাঠমিস্ত্রির আয় একজন শিক্ষিত ছেলের চাইতে বেশি, এটা অস্ট্রেলিয়ানদের মুখে মুখে শুনে আসছি এবং সত্য। কারণ ওই যে ছোটবেলা থেকে যে আয় শুরু করে, ওর ব্যাংকে অনেক টাকা হয়ে যায়, বুঝছেন না, বাড়ি গাড়ি সবকিছু ওর বেশি, যেটা পড়াশোনা করে ওটা চাইতে। তা আমি তো এখানে দেখতেছি, আমাদের এখানে আমি পড়াশোনা করছি, আর আমার যেসব বন্ধু বান্ধব পড়াশোনা করে নাই,
তারা ধরেন ওই যে যা যা করে কইরেই এখন মোটামুটি ভালো, বুঝছেন না? আবার মাঝে মাঝে টিটকারিও দেয়। তো এইগুলো সকলে ধন্যবাদ। যাদের এইসব কথাবার্তা একটু গায়ে লেগে যায় তারা মনে কিছু করেন না, আপনাদের উদ্দেশ্য করে কারোর বলি নাই। দেশ যা, এই মাটি যা চলছে, যা চলবেই, আমার লাইফ শেষ করে দিছে এইগুলোতে। এত পড়াশোনা করে এত কষ্ট করেও সুন্দর একটা জায়গায় যাইতে পারি নাই, বুঝছেন না? ওই চারিদিকে পানির গন্ধ সারা দিন থাকতে থাকতে শরীরে চিনি বেড়ে যায় এখন। ধন্যবাদ সকলকে, দোয়া করবেন আমার জন্য।